হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে পৃথিবীর অক্ষ, কক্ষপথ, কক্ষতল, পৃথিবীর গতির ধারণা এবং আহ্নিক গতি বা আবর্তন গতি কী, আবর্তন গতির বেগ, আবর্তন গতির সপক্ষে প্রমাণ এবং আবর্তন গতি কেন আমরা অনুভব করতে পারি না এবং সেই সাথে সাথে আবর্তন গতির ফলাফল সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা প্রথমে জানব পৃথিবীর অক্ষ। তো দেখো, ছবিতে যে লাট্টুটা দেখছো তার মাঝ বরাবর একটা দণ্ড আছে যার উপর ভিত্তি করে কি হচ্ছে, লাট্টুটা ঘুরছে, তাই তো? ঠিক পৃথিবীর সঙ্গে আমরা লাট্টুটা তুলনা করে দেখো, পৃথিবীর মাঝ বরাবর কি হচ্ছে, একটা কল্পিত রেখা আছে, তাই না? তো পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দিকে কল্পিত রেখাকে আমরা কি বলছি? অক্ষ বলছি। বা যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করছে সেটাকে আমরা কি বলছি? পৃথিবীর অক্ষ। আমরা এই অক্ষটাকে বলছি ঘূর্ণন অক্ষ। এই অক্ষের অপর নাম হলো ঘূর্ণন অক্ষ বা মেরু অক্ষ। কারণ কি না, এই অক্ষকে কেন্দ্র করে পৃথিবী ঘড়ির কাঁটার উল্টো দিকে অর্থাৎ পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে বলে। আর এই অক্ষটা পৃথিবীর উত্তর মেরু বা সুমেরু ও দক্ষিণ মেরু বা কুমেরুতে যে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত হয়েছে বলে এটাকে আবার মেরু অক্ষও বলি। ঠিক আছে, এই অক্ষের আমরা যদি দেখি, দেখো দুটো প্রান্ত, যে পৃথিবীর যে দুটো প্রান্ত এই কল্পিত অক্ষদণ্ড বেরিয়ে আছে, তাই না? একটা এই মাঝ বরাবর এসে এখানে একটা বার হয়ে আছে এই জায়গাটায়, আর এই জায়গাটায়, এই দুটো পয়েন্টকে আমরা অর্থাৎ উত্তর মেরু ও সুমেরুকে এই কাল্পনিক রেখা দ্বারা যুক্ত হওয়ায় পৃথিবীর অক্ষের অপর নাম কি না মেরু রেখা। এবার আমরা জানবো পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে সেটাই পৃথিবীর কক্ষপথ। দেখো, পৃথিবী এখানে প্রদক্ষিণ করে চলেছে, যে সবুজ পথ আমরা অ্যারো চিহ্নের মাধ্যমে যেখানে অ্যারোটা ধাক্কা মারছে সেটাই হলো কক্ষপথ। আর এই কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটাই হলো কক্ষতল। আর পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 660 ডিগ্রি কোণে অবস্থান করছে। পৃথিবীতে আমরা রোজ সূর্যকে পূর্ব দিকে উদিত হতে এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। এর কারণ হিসেবে প্রথমে সূর্যকে আমরা গতিশীল ভাবলেও পরে সূর্যকেন্দ্রিক মতবাদ অনুযায়ী যে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহগুলি চলছে, অর্থাৎ সূর্য স্থির আছে। এবার এই পৃথিবী কিন্তু শুধু ঘুরছে না, নিজ মেরুদণ্ডের চারিদিকে অনবরত কিসের মতো ঘুরছে না, লাট্টুর মতো পাক্ষে পাক্ষে ঘুরছে। ঠিক আছে, আর পৃথিবীর এই দুটো গতি আছে, সেটা হলো কি, একটা হলো আবর্তন গতি আর একটা হলো পরিক্রমণ গতি। আবর্তন গতি কোনটা না, যেটা হলো নিজ অক্ষের চারদিকে একবার পাক খেতে 360 ঘুরতে সময় লাগছে সেইটা। আর বার্ষিক গতিটা সূর্যের চারদিকে পুরো একবার পাক খেতে যে সময়টা লাগে সেটা বার্ষিক গতি। তো আমরা প্রথমে জানবো আবর্তন গতি সম্পর্কে। সূর্যকে সামনে রেখে যে নির্দিষ্ট গতিতে পৃথিবী নিজ অক্ষে বা মেরুদণ্ডের উপর পশ্চিম দিক থেকে পূর্বে আবর্তন করে চলেছে তাকে বলে আবর্তন গতি বা আহ্নিক গতি। বা আবার বলতে পারি, পৃথিবী কক্ষতলের সঙ্গে 660 ডিগ্রি কোণ করে হেলে অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরামভাবে যে পাক খাচ্ছে সেটাকে আমরা বলছি আবর্তন গতি। পৃথিবীর এই আবর্তন গতির আর এক নাম কি না, আহ্নিক গতি বা দৈনিক গতি। কেন এই আহ্নিক গতি বা দৈনিক গতি? নিজের চারিদিকে একবার আবর্তন করতে পৃথিবীর মোট সময় লাগে 24 ঘন্টা বা একদিন। তাই আবর্তন গতির অপর নাম দৈনিক গতি। আর এই গতির ফলে দিন রাত্রি সংগঠিত হয় বলে তাই একে কী বলা হচ্ছে, আহ্নিক গতি বলা হয়। আর একটু বিস্তারিত বর্ণনা করলে আমরা জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবো। চলো, আহ্নিক শব্দটি দুটো শব্দ থেকে আসে, একটা হলো অন্য যুক্ত এক। অন্য শব্দের অর্থ কী গো, দিন। আর এক হচ্ছে একটা সংখ্যাযুক্ত শব্দ। তো অর্থাৎ আহ্নিক শব্দের অর্থ হলো একদিন। তাহলে নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর যে সময় লাগে অর্থাৎ 23 ঘন্টা 56 মিনিট 24 সেকেন্ড, অর্থাৎ 24 ঘন্টা বা একদিন। পৃথিবীর একবার সম্পূর্ণ আবর্তনের সময়কে একদিন বা এক অন্য ধরা হয় বলে এই গতিকে পৃথিবীর আহ্নিক গতি বা দৈনিক গতি বলা হয়। এই পৃথিবীর আবর্তন গতির বেগ নিরক্ষরেখার সবচেয়ে বেশি এবং নিরক্ষরেখা থেকে যত দূরে যাওয়া যায় ততই কী হয়, আবর্তন গতির বেগ কমতে কমতে একদম শূন্যে পৌঁছায়। আমরা এই ছবিটা এবং ছকটা লক্ষ্য করলে দেখব যে নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে পৃথিবীর পরিধি কম হয়, আবর্তন বেগও কমে যাচ্ছে। অর্থাৎ পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কোথায়, নিরক্ষরেখায়। সূর্য ও অন্য কোনো নক্ষত্রের সাপেক্ষে আমরা দিনকে দুভাগে ভাগ করি, একটা হলো যথা সৌরদিন বা সোলার ডে ও নাক্ষত্র দিন বা সিডারাল ডে। যখন প্রতিদিন সূর্যকে আকাশের একটা নির্দিষ্ট অবস্থানে রেখে সম্পূর্ণ এক পাক খেতে পৃথিবীর যে সময় লাগে তখন সেই সময়টাকে বলা হয় সৌরদিন। এক্ষেত্রে সময় লাগে কত, 24 ঘন্টা। আবার অন্যদিকে সূর্য ছাড়া অন্য কোনো নির্দিষ্ট নক্ষত্রের সাপেক্ষে পৃথিবীর নিজ অক্ষে এক পাক খেতে সময় নেয় কত, 23 ঘন্টা 56 মিনিট 60 সেকেন্ড। এই সময়কালটাকে বলা হচ্ছে পৃথিবীর নাক্ষত্র দিন। ঠিক আছে, বা সিডারাল ডে। এই সৌরদিনের দৈর্ঘ্য নাক্ষত্র দিনের তুলনায় 3 মিনিট 56 সেকেন্ড বেশি। এবারে আমরা জানবো যে পৃথিবীতে আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা কেন পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না বা তা অনুভব করতে পারি না। এই পৃথিবীতে
পৃথিবীতে আবর্তন গতি থাকা সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না, এর কয়েকটা কারণ হলো যে ভূপৃষ্ঠের অবস্থান করার কারণে মানুষ, জীবজন্তু, বায়ুমণ্ডল সহ পৃথিবীর সঙ্গে একই গতিতে আবর্তন করছে, তাই আমরা পৃথিবীর গতি অনুভব করতে পারি না, তাই না? 2 নম্বরে আমরা যদি বলি, দেখো ভূপৃষ্ঠে অবস্থিত সকল বস্তু পৃথিবীর অভিকর্ষজ বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকেও পড়ি না। 3 নম্বর পয়েন্ট আমরা কি, পৃথিবীর যে আয়তন, সে আয়তনের তুলনায় আমরা বেশি ক্ষুদ্র, অর্থাৎ পৃথিবীর আয়তনের তুলনায় আমরা এত বেশি ক্ষুদ্র যে এই গতি অনুভব করি না বা ছিটকে পড়ি না। তারপরে দুটি বস্তুর মধ্যে একটা যদি দাঁড়িয়ে থাকে এবং অন্যটি যদি চলতে থাকে, তাহলে কি বোঝা যায় যে তার গতি আছে। কিন্তু এখানে পৃথিবীর সামনে স্থির বা সমান কোনো বস্তু নেই যার সাপেক্ষে আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি। ঠিক আছে, এবার আরেকটা কারণ হলো কি না, যে পৃথিবীর প্রতিটি স্থানের আবর্তন গতিবেগ সুনির্দিষ্ট, স্থায়ী, অপরিবর্তনশীল। এই সমস্ত কারণগুলোকে জন্য আমরা পৃথিবীর আবর্তন গতিটা বুঝতে পারি না এবং আবর্তনের ফলে যে আমরা ছিটকেও পড়ি না। ঠিক আছে, এবার আমরা জানবো কি সূর্যের আপাত দৈনিক গতিটা কি। আপাত মানে কি? আপাত মানে যে জিনিসটা আমরা সত্য বলে জানি কিন্তু আদতে সত্য নয়, সেটা হলো কি আপাত। আর যে গতিতে এই আপাত ঘটনাটা ঘটে সেটা হলো আপাত গতি। এবার সূর্যের আপাত দৈনিক গতিটা কি, তার আগে একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো, আমরা যদি চলন্ত গাড়িতে যাই, দেখবো ঘর বাড়ি বা সেই সাথে গাছপালাগুলো পিছনের দিকে ছুটে চলে যায়, কিন্তু আদতে কি ঘর বাড়িগুলো ছুটছে না, গাড়িটা ছুটছে। এই যে মানে যেটা আমরা জানছি সত্য কিন্তু আদতে সত্য নয়, সেটাকে আমরা বলছি আপাত ঘটনা। ঠিক সেরকমভাবে সূর্যের দৈনিক আপাত গতিটা কি না, পৃথিবীর আবর্তন গতির জন্য আপাত দৃষ্টিতে মনে হয় সূর্য প্রতিদিন পূর্ব আকাশে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, তাই তো? একে আমরা সূর্যের দৈনিক আপাত গতি বলে। ঠিক আছে, বা বলি এ পর্যন্ত বোঝা গেছে সূর্যের আপাত দৈনিক গতিটা। পৃথিবীতে যে আহ্নিক গতি আছে তার সপক্ষে তুমি যদি প্রশ্ন আসে কীভাবে উত্তর দিতে হবে, তাহলে পৃথিবীর যে আহ্নিক গতি আছে তার নিজের যে আবর্তন করছে তার সপক্ষে বৈজ্ঞানিকগণ অনেকগুলো প্রমাণ ধরেছেন, আমরা সেই প্রমাণ কয়েকটা দেখব। দেখো, 1 নম্বর হচ্ছে দিন রাত্রি সংগঠন। পৃথিবীতে সংঘটিত দিন রাত্রি থেকে স্পষ্ট হয় যে পৃথিবীর আবর্তন গতি আছে। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর কি, নিউটনের সূত্র। নিউটনের সূত্র অনুযায়ী সেটা কোন সূত্র? মহাকর্ষ সূত্র অনুযায়ী অপেক্ষাকৃত হালকা ও ছোট বস্তু ভারী বস্তুর চারিদিকে পরিক্রমণ করে। তাহলে সূর্য পৃথিবী অপেক্ষা কত? প্রায় 13 লক্ষ গুণ বড় ও প্রায় 3 লক্ষ গুণ বাড়ি। সুতরাং সেই অনুযায়ী তাহলে পৃথিবীর পক্ষে সূর্যের চারিদিকে পরিক্রমণ করা স্বাভাবিক, তাই না? অর্থাৎ সূর্যের চারিদিকে পৃথিবী পরিক্রমণ করবে, এটা বাঞ্ছনীয়। এবার হচ্ছে কি, অন্যান্য গ্রহ যদি পর্যবেক্ষণ বা করি, বা এটা হচ্ছে কি পয়েন্ট, অন্যান্য গ্রহে পর্যবেক্ষণ বা প্রত্যক্ষ প্রমাণ। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্য অন্যান্য গ্রহকে নিজ নিজ মেরুরেখার চারিদিকে আবর্তন করতে দেখা যায়। সুতরাং পৃথিবীর পক্ষেও এটি স্বাভাবিক ব্যাপার আমরা বলতে পারি। এবার পৃথিবীর যে অভিগত গোলকীয় আকৃতি, এবারে পয়েন্ট হলো পৃথিবীর অভিগত গোলক আকৃতি। পৃথিবীর অভিগত গোলক আকৃতি প্রমাণ করে যে পৃথিবীর আবর্তন করছে। এ কারণে পৃথিবীর মেরুদয় কিঞ্চিত চাপা এবং নিরক্ষীয় প্রদেশ সেই তুলনায় কী আছে না, একটু স্ফীত আছে। এবার জোয়ার ভাটা সৃষ্টি, 5 নম্বর পয়েন্ট। চন্দ্রের আকর্ষণে সমুদ্র ও নদীতে প্রত্যহ দুবার জোয়ার ও দুবার ভাটা হয়। চন্দ্র 27 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, আর পৃথিবীর আবর্তন গতি না থাকলে 27 দিন অন্তর জোয়ার ভাটা হতো। এবার আমরা 6 নম্বর পয়েন্ট, নিয়ত বায়ুর প্রবাহের গতিবিক্ষেপ। 6 নম্বর পয়েন্টটা কি, নিয়ত বায়ু প্রবাহের গতি। তো ফ্রেলের সূত্রানুসারে আমরা জানি কি, নিয়ত বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে অগ্রসর হয়। নিয়ত বায়ুপ্রবাহের এই গতিবেগ থেকে ধারণা পাওয়া যায় যে পৃথিবীর আবর্তন গতি আছে, আর পৃথিবীর আবর্তন গতি যদি না থাকতো তাহলে কী হতো, বায়ু সোজা পথে এগিয়ে যেত, অর্থাৎ পৃথিবীর আবর্তন গতি এটা সপক্ষে প্রমাণ দেয়। 7 নম্বর পয়েন্ট আমরা যদি করি, শান্ত বায়ুতে উঁচু স্থান থেকে কী হচ্ছে, প্রস্তরখণ্ড নিক্ষেপ। কোনো একটা শান্ত বায়ু, সেখানে উঁচু একটা স্থান থেকে আমরা প্রস্তরখণ্ড নিক্ষেপ করবো, তাহলে 7 নম্বর পয়েন্ট, শান্ত বায়ুতে উঁচু স্থান থেকে প্রস্তরখণ্ড নিক্ষেপ। তাহলে বায়ু শান্ত অবস্থায় আছে, এবার উঁচু থেকে কোনো একটা প্রস্তরখণ্ড নিচে ফেললে তোমরা দেখবে যে, বা দেখা যায় যে প্রস্তরখণ্ডে কী হচ্ছে, যেখানে পড়ার কথা সেখানে না পড়ে সামান্য পূর্ব দিকে এগিয়ে পড়ছে। এর থেকে স্পষ্ট হয় যে পৃথিবীর আবর্তন গতি আছে। এবার 8 নম্বরটা কি, ফুকোর পরীক্ষা। 1851 সালে কর বিজ্ঞানী ফুকো প্যারিস শহরের প্যান্থিয়ান গির্জার চূড়ায় 100 মিটার উঁচু থেকে একটা দোলক ঝুলিয়ে পরীক্ষা করেন। সেই দোলকে কী দেখাচ্ছে দেখো, পৃথিবীর আবর্তন গতির সপক্ষে যুক্তি প্রদান করেন। কিভাবে? তিনি একটি সরু তারের শেষ প্রান্তে একটি ভারী দোলক ও দোলকের নিচে পিন আটকে দেন, আর দোলকের নিচের জমির উপরে এমনভাবে কিছু বালি ছড়ানো ছিল যাতে দোলক সংলগ্ন পিনের অগ্রভাগ কী হচ্ছে, জমির উপরে ছড়ানো বালিতে অতি সহজেই দাগ কাটতে পারে। তিনি দোলকটিকে কী করছে, উত্তর দক্ষিণে দুলিয়ে লক্ষ্য করলেন যে দোলকটা নির্দিষ্ট গতিতে অনবরত ঘুরছে এবং দোলক সংলগ্ন যে পিনের অগ্রভাগ ছিল তাতে মাটিতে যে বালি ছাড় ছড়িয়ে দিয়েছিল সেই বালির উপরে যে দাগ কাটছে, তা এক স্থান থেকে না কেটে কী হচ্ছে, পশ্চিম থেকে পূর্ব সরে দাগ কাটছে। তাহলে কী হচ্ছে, ওই যে সরে সরে দাগ কাটছে, এটা থেকে আমরা প্রমাণিত হয় যে পৃথিবীর আবর্তন গতি আছে। আর একটা পয়েন্ট হলো বিভিন্ন উপগ্রহ ও মহাকাশযানের পাঠানো ছবি থেকে।
পৃথিবী থেকে যে সমস্ত উপগ্রহ ও মহাকাশযান পাঠানো হয়েছিল, সেই সমস্ত মহাকাশ থেকে পাঠানো উপগ্রহ চিত্র পর্যবেক্ষণ করে জানা গেছে যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। অর্থাৎ এই সমস্ত কারণগুলি থেকে আমরা বলতে পারি যে পৃথিবী কী হচ্ছে, আবর্তন গতি আছে, তাই তো? এবার আমরা জানবো আবর্তন গতির ফলাফল। আমরা প্রথম পয়েন্ট আলোচনা করব সূর্যোদয় ও সূর্যাস্ত। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে সূর্যকে আমরা প্রতিদিন পূর্ব দিকে উঠতে এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। পরের পয়েন্ট হলো কি দিন ও রাত্রি সংগঠন। আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেখানে হয় দিন এবং এর বিপরীত অংশে হয় রাত্রি। পৃথিবীর আলোকিত অংশ ও অন্ধকার অংশের সীমারেখাকে আমরা কি বলছি, ছায়াবৃত্ত। কোনো অংশে দিনরাত্রি পর্যায়ক্রমে কতগুলি অবস্থার মধ্যে দিয়ে ঘটে, যেমন প্রভাত, সন্ধ্যা, মধ্যাহ্ন ও মধ্যরাত্রি। এবার আমরা এগুলো কি একটু আলোচনা করব। প্রভাতটা কি? পৃথিবী যে অংশ অন্ধকার থেকে আলোয় প্রবেশ করছে সেখানে হয় প্রভাত, এবং এর যে অংশ আলো থেকে অন্ধকারে প্রবেশ করে সেখানে হয় সন্ধ্যা। আবার পৃথিবীর যে অংশ সূর্যের ঠিক সামনে আসে, অর্থাৎ সূর্যের গাগনিক মধ্যরেখায় অবস্থান করে, তখন সেখানে হয় মধ্যাহ্ন, আর এর বিপরীত অংশে হয় মধ্যরাত্রি। নেক্সট পয়েন্ট হলো জোয়ার ভাটার সংগঠন। প্রধানত চাঁদের আকর্ষণে কী হচ্ছে, সমুদ্র, নদী এবং হ্রদের জল ফুলে উঠে কী হচ্ছে, জোয়ার সৃষ্টি হয়। তো আবর্তিত পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে সৃষ্টি হয় মুখ্য জোয়ার, এবং এর বিপরীত যে অংশ সেখানে সৃষ্টি হচ্ছে কি, গৌণ জোয়ার। আবর্তনের কারণে পৃথিবীর প্রতিদিন একই স্থানে দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়। কিন্তু পৃথিবীর আবর্তন গতি যদি না থাকতো তাহলে চাঁদের প্রভাবে কোনো স্থানে জোয়ার হতে 27.1 সময় লাগতো, অর্থাৎ 27.1 অন্তর সেখানে জোয়ার ভাটা হতো। নেক্সট পয়েন্ট, নিয়ত বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের গতিবিক্ষেপ। পৃথিবীর আবর্তন গতির ফলে বায়ু ও সমুদ্র স্রোত সোজা পথে অগ্রসর না হয়ে ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে এগিয়ে যায়। নেক্সট পয়েন্ট, দিক নির্ণয়। পৃথিবীর আবর্তন গতির জন্য সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, ফলে সূর্যকে লক্ষ্য করে পূর্ব ও পশ্চিম দিক আমরা নির্ণয় করতে পারি। পূর্ব পশ্চিম দিক ঠিক হয়ে গেলে উত্তর দক্ষিণ দিক সহজে নির্ণয় করা যায়। নেক্সট পয়েন্ট হলো উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি। পৃথিবীর আবর্তন গতির জন্য পর্যায়ক্রমে দিন ও রাত্রি হয়, ফলে উদ্ভিদ ও প্রাণী বসবাসের কী হচ্ছে না, উপযুক্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে। কেননা পৃথিবীর আবর্তন গতি না থাকলে পৃথিবীর যে অংশে চিরকাল দিন হতো সেখানে কী হবে, প্রবল উত্তাপে সব কিছু পুড়ে যাবে, তাই তো? আবার বিপরীত অংশে আলো ও উত্তাপের অভাবে কী হবে, প্রবল ঠান্ডা হবে বা শৈত্যর কারণে কোনো কিছু জন্মাতে পারবে না। অর্থাৎ পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি ও অস্তিত্ব রক্ষা হয়েছে। এবার আমরা নেক্সট পয়েন্ট আলোচনা করব সময় নির্ধারণ। পৃথিবীর আবর্তনের পূর্ণ সময়কে আমরা 24 ঘন্টা ধরি। এই সময়কে 24 ভাগে ভাগ করে একটি ভাগকে 1 ঘন্টা ধরা হয়। এই 1 ঘন্টাকে আবার 60 মিনিট এবং 1 মিনিটকে 60 সেকেন্ডে ভাগ করে সময় নির্ধারণ করা যায়। নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করব পৃথিবীর অভিগত গোলকীয় রূপ। আবর্তন গতির ফলে পৃথিবীর উভয় মেরু কিছুটা চ্যাপ্টা এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত। কারণ পৃথিবী নমনীয় থেকে কঠিন অবস্থায় পৌঁছানোর সময় এই আবর্তন গতির জন্য পৃথিবী এই অভিগত গোলকীয় রূপ পেয়েছে। এছাড়াও পৃথিবীর আবর্তনের ফলে দুই মেরুপ্রদেশ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। তাছাড়া কি হচ্ছে না, জ্ঞানীদের মতে পৃথিবীর এই আবর্তন গতির জন্য পৃথিবী চৌম্বকত্ব প্রাপ্ত হয়েছে। তাছাড়া পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে পূর্ব দিকে 1 ডিগ্রি দাগদ্রিমা মান বাড়লে স্থানীয় সময় বাড়ছে 4 মিনিট, আবার পশ্চিম দিকে 1 ডিগ্রি দাগদ্রিমার মান বাড়লে সেটা 4 মিনিট স্থানীয় সময় কমছে, অর্থাৎ স্থানীয় সময়ের পার্থক্য ঘটছে আবর্তন গতির ফলে। পরের ভিডিওয়ে আমরা পরিক্রমণ গতি সম্পর্কে আলোচনা করব।